আজ থেকে 2 বছর আগেকার ঘটনা। ইউপির তানাশাহি এবং শীষগড়ের রাস্তাঘাট সন্ধ্যের পর প্রায় ফাঁকা হয়ে যায়। কুকুর ছাড়া রাস্তায় আর কারো উপস্থিতি নজরে পড়ে না, কারণ সন্ধ্যের পর এই গ্রামের রাস্তায় নামে এক অমানুষ, যে মধ্যবয়সী মহিলাদের নৃশংসভাবে হত্যা করে। তাই স্থানীয় মানুষ সন্ধ্যের পর বাড়ি থেকে বেরোনো ছেড়ে দিয়েছিলেন। বিশেষ করে মধ্যবয়সী মহিলারা সবসময় আতঙ্কে থাকেন। ইতোমধ্যে একটা ওয়ার রুম তৈরি করেছে ইউপি পুলিশ। 22টা পুলিশের টিম কাজ করছে শুধুমাত্র একটা লোককে খুঁজে বের করার জন্য। এলাকায় জারি হয়েছে রেড অ্যালার্ট। এমন সময় ইউপি পুলিশের ওয়ার রুমে বেজে উঠল একটা টেলিফোন। ডিউটিতে থাকা অফিসার ফোনটা তুলতেই ওপার থেকে ভেসে এলো কয়েকটা কথা। স্যার, আপনারা যাকে খুঁজছেন তাকে আমি একটু আগেই আমাদের গ্রামে দেখেছি। কর্তব্যরত পুলিশ অফিসার কথা না বাড়িয়ে নোটপ্যাডে লোকেশন লিখে নিলেন, আর তার ঠিক কয়েক মিনিটের মধ্যেই পুলিশের গাড়ি পৌঁছে গেল নির্দিষ্ট লোকেশনে। আরও কয়েক মিনিটের অপেক্ষা, আর তারপরেই ধরা পড়ল বর্তমান দশকের অন্যতম নৃশংস সিরিয়াল কিলার কুলদীপ কুমার গাংওয়ার। 2023 সালের জুন মাস থেকে 2024 সালের জুলাই মাস, এই 1 বছরে 9 জন নির্দোষ মহিলাকে একই প্যাটার্নে খুন করেছিল এই জানোয়ার। ধরা পড়ার পর কুলদীপ যা বলেছিল তা শুনে রীতিমতো চমকে উঠেছিল জাঁদরেল পুলিশ অফিসাররাও। সে হাসতে হাসতে বলেছিল, খিদে পেলে তো শিকার করতেই হয়, আমি তো শুধু শিকারই করেছি। বিন্দু মাত্র ভয় কিংবা অনুশোচনা কোনোটাই ছিল না কুলদীপের চোখে। তার শান্ত শীতল দু চোখে ছিল পৈশাচিক ক্রূরতা। 5ই জুন 2023 বারেলি থানায় ফোন বেজে উঠল। ওপার থেকে খবর এলো কুলছা গ্রামে এক মহিলার লাশ পাওয়া গেছে। তার কিছুক্ষণের মধ্যেই কর্তব্যরত পুলিশ অফিসাররা ছুটলেন কুলছা গ্রামে। উত্তরপ্রদেশের বারেলি জেলার ফতেগঞ্জ ব্লকের একটা ছোট্ট গ্রাম হলো এই কুলছা। আর এই গ্রামেরই একটা আখ খেতে পাওয়া গেছে এক মহিলার মৃতদেহ। মহিলার নাম কালাবতী দেবী। প্রাথমিক তদন্তের পর জানা গেল ওই মহিলাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ গ্রামের মানুষ এবং পরিবারের লোকজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ স্টেশনে ফিরে গেল। এই কেসেরই তদন্ত চলছিল। এমন সময় এই ঘটনা ঠিক 15 দিনের মাথায়, অর্থাৎ 19শে জুন, আবারও একটা ফোন এলো বারেলি থানায়। এবার পুলিশের গন্তব্য আনন্দপুর গ্রাম। এবারেও গ্রামের আক্ষেপ থেকে পাওয়া গেল 50 বছর বয়সী এক মহিলার মৃতদেহ। মহিলার নাম ধনবতী দেবী। খুনের ধরন দেখে পুলিশের খানিক সন্দেহ হলো বটে, কিন্তু ওই গতবারের মতো গ্রামের লোকজন এবং পরিবার ও আত্মীয় স্বজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেই পুলিশ আবারও ফিরে গেল। এরপর আরও 3টে লাশ পাওয়া গেল 1 মাসের মধ্যে। যে গ্রাম থেকে লাশগুলো উদ্ধার হয়েছিল সেই গ্রামের নামগুলো কাজোরিয়া, সেওরা জোয়ালপুর এবং লাখিমপুর। মৃতাদের নাম যথাক্রমে প্রেমাবতী, কুসমা এবং বীরাবতী। প্রেমাবতী দেবীর লাশ পাওয়া গেছিল 30শে জুন, কুসমা দেবীর লাশ পাওয়া গেছিল 22শে জুলাই এবং 23শে অগস্ট পাওয়া গেছিল বীরাবতী দেবীর লাশ। এইবার নড়ে চড়ে বসলেন বারেলি থানার অফিসাররা। এত দিনে তাদের টনক নড়েছে যে এটা কোনো সাধারণ খুনের ঘটনা নয়। তারা এমন একজনের খোঁজ করছেন যে একজন সিরিয়াল কিলার। পুলিশের কথা শুনে আতঙ্কিত হয়েছিল গ্রামের মানুষও। তারা একা একা গ্রামের রাস্তায় বেরোনোই বন্ধ করে দিল। এই সিরিয়াল কিলার সবাইকে একইভাবে শ্বাসরোধ করে খুন করেছে। পুলিশ আরেকটু তদন্ত করতেই লক্ষ্য করলো যারা খুন হয়েছে তাদের সবার বয়স 45 থেকে 55-র মধ্যে, আর তাদের সবাইকে তাদেরই শাড়ির আঁচল দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। বারেলি পুলিশের কাছে এর আগে সিরিয়াল কিলিং ইনভেস্টিগেশন করার মতো ইন্টেল কিংবা অভিজ্ঞতা কোনোটাই ছিল না। তাই থ্রেট এলিমিনেট করা তো দূর, আগে থ্রেটকে আইডেন্টিফাই করাই ছিল বারেলি পুলিশের মূল লক্ষ্য। বীরাবতী দেবীর লাশ পাওয়ার পরেই পুরোদস্তুর অ্যাকশনে নামে বারেলি পুলিশ। আশেপাশের এলাকা থেকে শুরু করে পুরনো দাগি আসামি যারা বেইলে ছাড়া পেয়েছিল কিংবা আন্ডারগ্রাউন্ড হয়ে গেছিল তাদেরও খোঁজ খবর নেওয়া শুরু করলো পুলিশ। কিন্তু রেজাল্ট শূন্য। এটা আর 5টা পেটি মার্ডার কেস ছিল না, এটা সিরিয়াল কিলিং এর কেস। তাই তদন্ত চালাতে হলে স্পেশাল ট্রেনিং অবশ্যই দরকার। বারেলি পুলিশের একটা টিম দৌড় লাগালো মুম্বাই পুলিশের সাহায্য নিতে। তার আগে বিভিন্ন সিরিয়াল কিলারদের ডিল করেছে, তাই এই সব কেসে কিভাবে তদন্ত করতে হয় তার খুঁটিনাটি জানার জন্য মুম্বাই পুলিশের উপর ভরসা করলো বারেলি পুলিশ। বেশ কিছুদিন মুম্বাইতে থেকে সমস্ত কিছু বুঝে নিয়ে টিম ফেরত এলো বারেলিতে। কিন্তু ততদিনে খুন হওয়া বন্ধ হয়ে গেছে। 1 মাস পেরিয়ে গেছে, অথচ কোনো খুন হয়নি। এদিকে আগের লাশগুলো থেকে তেমন কোনো এভিডেন্সও খুঁজে পায়নি পুলিশ।
ক্রাইম সিনেও আততায়ী নিজের উপস্থিতির কোনো চিহ্ন রেখে যায়নি। তাহলে এবার কি করে আততায়ীকে ধরা যাবে? এভাবেই আরও একটা মাস কেটে গেল। গ্রামের লোকজন ভাবল আর বোধহয় খুন হবে না, কিন্তু তারা বুঝতে পারেনি তাদের ওপর থেকে এখনো ফাঁড়া কাটেনি। 31শে অক্টোবর 2023 জগদীশপুর গ্রাম থেকে খবর এলো মেহমুদান নামের আর এক মধ্যবয়সী মহিলার লাশ আখ খেতে পাওয়া গেছে। এতদিন অবধি পুলিশ যতগুলো লাশ পেয়েছিল তাদের খুন হওয়ার সময় ছিল সকাল 11টা থেকে দুপুর 3টের মধ্যে। গ্রামে গঞ্জে এই সময় রাস্তাঘাট প্রায় ফাঁকাই থাকে, আর খেতেও তেমন কেউ থাকে না। অর্থাৎ এর থেকে পুলিশ একটা জিনিস বুঝতে পেরেছিল যে ধর্ম নিয়ে এই সিরিয়াল কিলারের কোনো মাথা ব্যথা নেই। সে মধ্যবয়সী মহিলাদের একা পেলেই হত্যা করবে। পুলিশের কাছে ইনফরমেশন বলতে তখন এটুকুই, এর থেকে আর যাই হোক খুনিকে ধরা যায় না। আর গোয়েন্দা গল্পের মতো আসল জীবনে খুনি প্রত্যেকবার সিগারেটের ফিল্টার কিংবা জুতোর দাগও রেখে যায় না। এলাকায় হাই অ্যালার্ট জারি করে দেওয়া হলো। পুলিশ সারা গ্রাম ঘুরে ঘুরে মহিলাদের সচেতন করতে শুরু করলো। গ্রামের সবাই একা বেরোনো বন্ধ করে দিল, কিন্তু বাড়িতে তো আর সবসময় থাকা যায় না, তাই কোনো না কোনো কারণে কাউকে না কাউকে বাড়ির বাইরে পা রাখতেই হচ্ছিল। আর এই কারণেই খুন হতে হলো আরও 3 জন মহিলাকে, দুলারো বা দুলারি দেবী, উর্মিলা দেবী এবং অনিতা দেবী। এদের লাশ পাওয়া গেল খরসেনি এবং হোসপুর গ্রাম থেকে। খুনের তারিখগুলো হলো নভেম্বর 20, নভেম্বর 26 এবং সর্বশেষ খুনটি হয়েছিল অনিতা দেবীর 3রা জুলাই 2024। এতগুলো খুন হয়ে যাওয়ার পরেও পুলিশের কাছে কোনো ক্লুই ছিল না, ছিল শুধু মৃতদের পরিবারের জবানবন্দি। ধনবতী দেবীর স্বামী প্রেমরাজ মৌরিয়ার কাছ থেকে পুলিশ জানতে পারল 17 জুন প্রেমরাজের শরীর খানিকটা খারাপ হয়েছিল। কয়েকদিন ধরে ধনবতী দেবীরও শরীরটা ম্যাজ ম্যাজ করছিল, তাই ওই দিনই দুপুরবেলায় স্থানীয় একটা ওষুধের দোকান থেকে ওষুধ কেনার জন্য বেরিয়েছিলেন তিনি। ওই প্রেমরাজের সঙ্গে শেষ দেখা ধনবতী দেবীর। এরপর দুপুর গড়িয়ে বিকেল এবং বিকেল গড়িয়ে রাত, কোনো খোঁজ পাওয়া যায়নি ধনবতী দেবীর। খোঁজ পাওয়া গেল তার 2 দিন পর 19শে জুন 2023 বাড়ি থেকে মাত্র 500 মিটার দূরে ধনবতী দেবীর পচা গলা মৃতদেহ পাওয়া গেল গ্রামেরই একটা আখ খেতে। কিছু নিউজ পেপার রিপোর্ট অনুযায়ী ধনবতী দেবী হলেন কুলদীপের প্রথম শিকার। কুলদীপের আর এক শিকার দুলারি দেবী একাই থাকতেন গ্রামে। স্বামীর মৃত্যুর পর খরসেনি গ্রামে নিজের জন্য একটা ছোট্ট বাড়ি করেছিলেন তিনি। একার হাতেই মেয়েকে ধুমধাম করে পাশের একটা গ্রামে বিয়ে দিয়েছিলেন। 65 বছর বয়সী দুলারি দেবী নিজের ক্ষেত দেখাশোনার কাজে 20শে নভেম্বর দুপুরবেলা বেরিয়েছিলেন। তিনি তখনও জানতেন না তার ক্ষেতেই তার মৃত্যু অপেক্ষা করছে। কয়েক ঘন্টা কেটে যাওয়ার পরেও দুলারি দেবী যখন বাড়ি ফিরলেন না, তখনই তার ভাইপো জীবনলালের আশঙ্কা হয়। সে লোকজনকে সঙ্গে নিয়ে ক্ষেতের দিকে খুঁজতে বেরিয়ে পড়ে। কয়েক ঘন্টা খোঁজাখুঁজির পরে ওই দিনই সন্ধ্যাবেলা দুলারি দেবীর বাড়ি থেকে মাত্র 250 মিটার দূরে আবিষ্কৃত হয় তার মৃতদেহ। অনিতা দেবী 1 জুলাই তার মামাবাড়ি যাওয়ার জন্য নিজের বাড়ি থেকে যখন বেরিয়েছিলেন, তখন ঘড়িতে সকাল 11টা। পরের দিনই তার আবার ফিরে আসার কথা ছিল, কিন্তু অনিতা দেবী না ফেরায় তার স্বামী সোমপাল তার ছেলেদের বলেন অনিতা দেবীর মামাবাড়িতে খোঁজ নিতে। সেখানে ফোন করে জানা যায় বেশ কয়েক ঘন্টা আগেই অনিতা দেবী আত্মীয়দের বাড়ি থেকে বেরিয়ে গেছেন। এরপর সমস্ত আত্মীয় স্বজনের বাড়িতে ফোন করলেন সোমপাল, কিন্তু কোথাও অনিতা দেবীর খোঁজ পাওয়া গেল না। 3রা জুলাই এক প্রতিবেশী এসে সোমপালকে খবর দিলেন বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে আখ খেতে পড়ে রয়েছে অনিতা দেবীর লাশ। অনিতা দেবীর ছেলে রাজীব কুমারের একটা ইন্টারভিউ অনুযায়ী জানা যায় অনিতা দেবীর লাশের পাশেই তার একটি ব্যাংকের পাসবুক এবং আধার কার্ডও পাওয়া গেছিল। তবে এই 3 জন মহিলার মধ্যে একটাই জিনিস কমন ছিল, সেটা হলো খুন হওয়ার সময় যে শাড়ি তারা পরেছিলেন সেই শাড়ির আঁচল দিয়েই গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল তাদের। পুলিশের নাকের ডগায় 9টা খুন করে ফেলেছিল আততায়ী। সে থেমে থাকছে না, অর্থাৎ তাকে যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট করতে হবে, নইলে আরো খুন হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। তদন্ত তো আর ধরতক্তা মারপেরেকের মতো নয়। এর জন্য পুলিশ অফিসারদের দিনের পর দিন ধৈর্য ধরে সমস্ত কিছু খুঁটিয়ে বিচার করার পর সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু এই কেসটার ক্ষেত্রে বেশি সময় নেওয়ার অবকাশই ছিল না, কারণ ওপর মহল থেকে চাপ বাড়ছিল। আর তাই বারেলি পুলিশ নাওয়া খাওয়া ভুলে লেগে পড়ল এই আততায়ীকে খুঁজতে। পুলিশের 22টা টিম একসঙ্গে নামলো তদন্তে। পার্টিকুলারলি এই কেসটা তদন্ত করার জন্য একটা ওয়ার হাউস তৈরি করা হলো। আর এই অজানা সিরিয়াল কিলারকে খুঁজে বের করার মিশনের নাম দেওয়া হলো অপারেশন তালাশ। 1500টা সিসিটিভি ফুটেজ দেখা হলো। গ্রামের বিভিন্ন জায়গায় নতুন 600টা সিসিটিভি ইনস্টল করা হলো।
পুলিশ দেখলো যে সমস্ত জায়গায় মৃতদেহগুলো পাওয়া গেছিল সেই সমস্ত জায়গাগুলো 25 কিলোমিটারের মধ্যে অবস্থিত। এই 25 কিলোমিটার রেডিয়াসের মধ্যে সমস্ত মোবাইল ফোন ব্যবহারকারীদের ফোন ট্যাপ করা হলো। 1.5 লক্ষ মোবাইল ট্যাপ করাটা চারটিখানি কথা নয়। এত বড় দক্ষ যজ্ঞের পরেও ফলাফল সেই শূন্য। এরপর গ্রামের লোকেদের আবার জিজ্ঞাসাবাদ শুরু করলো পুলিশ। এবার পুলিশের প্রশ্ন ছিল একটু অন্যরকম। যে 9 জন মহিলা খুন হয়েছেন তারা যখন বাড়ির বাইরে বেরিয়েছিল সেই সময় তাদের আশপাশে কাউকে দেখা গেছিল কিনা। কয়েকজন গ্রামবাসীর সাহায্যে একটা স্কেচ তৈরি করা হলো। সেই স্কেচ ছড়িয়ে দেওয়া হলো আশপাশের থানা এবং গ্রামগুলোতে। সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে পুলিশের 3 জনকে সন্দেহ হয়। পুলিশ তাদের ধরে জেলে পাচার করে। কিন্তু এরপরেও খুনের ঘটনা যখন চলতে থাকলো তখন পুলিশ বুঝলো তাদের সাথে মোকাবিলায় নেমেছে এক নতুন আততায়ী। এই সময়ই 9 আগস্ট 2024 বারেলি থানার ওয়ারহাউসে এক সিকিউরিটি গার্ড ফোন করে জানায় সে এমন একজনকে গ্রামে দেখেছে যাকে দেখতে অনেকটা পুলিশের ডিস্ট্রিবিউট করা ব্যক্তির স্কেচের মতো। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে কুলদীপকে গ্রেপ্তার তো করে, কিন্তু পুলিশের প্রথম প্রশ্ন ছিল কেন? কুলদীপ কেন এই খুনগুলো করছিল সেটা যদি জানতে হয় পিছিয়ে যেতে হবে কুলদীপের ছোটবেলায়। উত্তরপ্রদেশের এই বারেলি জেলার এক গ্রাম হলো বাকরগঞ্জ। এই গ্রামেই বাস করতেন বাবুরাম এবং তার স্ত্রী। 1988-1999 সাল নাগাদ এই গ্রামেই জন্ম হয় কুলদীপের। কুলদীপের বাবা বাবুরাম ছিলেন দিনমজুর। সারাদিন কাজকর্মের পর মদ্যপান ছিল তার রোজকার অভ্যেস। গ্রামে গঞ্জে যা হয় আর কি। সস্তা মদের নেশায় বুঁদ বাবুরাম যখন বাড়ি ফিরতেন তখন তার স্ত্রী অভিযোগের পসরা সাজিয়ে বসতেন বাবুরামের কাছে। সারাদিনের খাটনি এবং নেশা সবকিছুর প্রভাব গিয়ে পড়তো স্ত্রীর কপালে। প্রভাব বলতে মারধর, গালাগালি এই সব আর কি। অর্থনৈতিক অবস্থা খারাপ হলে কি হবে, শখের কিন্তু অন্ত ছিল না বাবুরামের। মদের নেশা তো ছিলই, আর ছিল অন্য নারীদের প্রতি দুর্বলতা। সেই দুর্বলতা থেকেই এক নারীর প্রেমে পড়েছিল বাবুরাম। ব্যাস, তাকে বিয়ে করে নিজের সংসারে এনে তুলল সে। প্রথম স্ত্রী এইসব মেনে নিতে পারলেন না, ছেলে কুলদীপকে নিয়ে আলাদা হাঁড়ি করে নিলেন। এদিকে আলাদা থেকেও শান্তি নেই। বাবুরামের নতুন স্ত্রী কিছুতেই কুলদীপ এবং তার মাকে সহ্য করতে পারতেন না। এর মধ্যেই বাবুরামের দ্বিতীয় পক্ষের স্ত্রীও একটা পুত্র সন্তানের জন্ম দেয়। তার নাম রাখা হয় রাজকুমার। বাবুরাম ছাড়া বাড়িতে উপার্জনের লোক নেই। ওই সামান্য কটা টাকায় এতজনের পেট চলবে কি করে? এর ফলেই সংসারে অশান্তি লেগে থাকতো। নতুন বউয়ের কথায় মাঝে মাঝেই বাবুরাম কুলদীপ এবং তার মাকে উত্তম মধ্যম দিত। এইসব দেখেই বড় হচ্ছিল কুলদীপ। কুলদীপ যৌবনে পা দিতে না দিতেই তার মায়ের মৃত্যু হয়। এরপর বাবুরামের সংসারে সে প্রায় আগাছা হয়ে পড়ল। নতুন মা তার কোনো খোঁজই রাখে না। সারাদিন কুলদীপ কি খেলো না খেলো সেটা নিয়েও কোনো মাথা ব্যথা ছিল না কুলদীপের সৎ মায়ের। ছোট থেকেই সৎ মায়ের অত্যাচার সহ্য করতে করতেই বড় হচ্ছিল সে। এর ফলেই তার মধ্যে এক বিকৃত মানসিকতার জন্ম হয়। সে সমস্ত মধ্যবয়সী মহিলাদের মধ্যে নিজের সৎ মাকে দেখত, তাই তাদের একা পেলেই খুন করে দিত কুলদীপ। 2রা জুলাই 2024 অনিতা দেবী বের হয়েছিলেন বাপের বাড়ি যাওয়ার জন্য। ঠিক ছিল স্থানীয় ব্যাংক থেকে নগদ কিছু টাকা উইথড্র করে সে তার বাপের বাড়ি চলে যাবে। অনিতা দেবীর শ্বশুর বাড়ি হলো শেরপুরের ভুজিয়া জাগির গ্রামে, আর ফতেপুরের থিরকা গ্রামে ছিল তার বাপের বাড়ি। অনিতা দেবীর বাড়ি ফিরে আসার কথা ছিল সন্ধে হওয়ার আগেই, কিন্তু সন্ধে পেরিয়ে গেলেও তিনি বাড়িতে ফিরলেন না। বাড়ির লোকেদের দুশ্চিন্তা ততক্ষণে শুরু হয়ে গেছে। অনিতা দেবীর স্বামী তার শ্বশুর বাড়িতে কল করে ততক্ষণে জেনে গেছেন যে তার স্ত্রী সেখান থেকে অনেক আগেই বেরিয়ে গেছেন। এরপরেই বাড়ির লোক গ্রামের বিভিন্ন জায়গায় অনিতা দেবীকে খুঁজতে থাকেন। অনিতা দেবীর বাড়ির লোক কিছু একটা আঁচ করতে পেরেছিলেন। তারা গ্রামের আখ ক্ষেতের দিকেই সবাই মিলে খুঁজতে গেলেন অনিতা দেবীকে। আশ্চর্যের বিষয় হলো তাদের সন্দেহ একদমই ঠিক। আখ ক্ষেতের মধ্যেই গলায় নিজের শাড়ির ফাঁস লাগানো অবস্থায় পড়েছিল অনিতা দেবীর নিথর শরীর। অনিতা দেবীর লাশ মিলতেই হইচই পড়ে গেছিল গ্রাম জুড়ে। বারেলির অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল রমিত শর্মা এবং সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অনুরাগ আরিয়া খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছলেন। তারা দেখেই বুঝেছিলেন এটা সেই সিরিয়াল কিলারেরই কাজ যাকে তারা খুঁজছেন। এরপরেই বারেলি পুলিশ দিনরাত এক করে তদন্ত শুরু করেছিলেন। হেল্পলাইনে 2টো ফোন নাম্বারও দেওয়া হলো, আর ঘোষণা করে দেওয়া হলো যে পুলিশকে ওই সিরিয়াল কিলারের সন্ধান দিতে পারবে তাকে নগদ 25,000 টাকা পুরস্কার দেওয়া হবে। পরে কুলদীপ যখন পুলিশের জালে ধরা পড়ে তখন কুলদীপ জানিয়েছিল অনিতাকে সে বেশ কিছুদিন ধরেই ফলো করছিল, কিন্তু ঠিকঠাক জায়গা এবং সময়ের অভাবে শিকার হাতছাড়া হয়ে যাচ্ছিল। 2রা জুলাই 2024 দুপুরের দিকে এমনি রাস্তায় টহল দিচ্ছিল কুলদীপ।
তখনই সে আবার অনিতা দেবীকে দেখতে পায়। সে অনিতা দেবীর পিছু নেয়। অনিতা দেবী আক্ষেতের কাছে আসতেই কুলদীপ তার রাস্তা আটকায়। কুলদীপকে আচমকা দেখে প্রথমে ঘাবড়ে গেছিল অনিতা দেবী। তারপর কুলদীপকে দেখে খানিকটা ধাতস্থ হন তিনি। অনিতা দেবী এর আগেও কুলদীপকে গ্রামে বেশ কয়েকবার দেখেছিলেন। আরে, এটা তো সেই পাগলটা যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এটাই ভেবেছিলেন অনিতা দেবী, কিন্তু তিনি তখনও বুঝতে পারেননি বিপদ তার সামনে এসে দাঁড়িয়েছে কুলদীপের বেশ ধরে। কুলদীপকে পাশ কাটিয়ে অনিতা দেবী ফের হাঁটা শুরু করলেন। এরপরেই কুলদীপ মুখ দিয়ে অদ্ভুত একটা আওয়াজ করে অনিতা দেবীকে ডাকেন। অনিতা দেবী এরপর পিছন ফিরে তাকাতেই কুলদীপ নোংরা ইশারা করে অনিতা দেবীকে। এই সব দেখে অনিতা দেবীর মাথাটা গরম হয়ে গেছিল। সে দু চার কথা শোনাতেও শুরু করে। কুলদীপের মাথার মধ্যে ততক্ষণে জায়গা করে নিয়েছে তার সৎ মায়ের স্মৃতি। সে অনর্গল বকতে থাকা অনিতা দেবীর মুখটা আচমকা চেপে ধরে, আর তারপরেই তাকে টেনে নিয়ে যায় ক্ষেতের ভিতরে। অনিতা দেবীর শরীরে থাকা শাড়ির আঁচল একটানে খুলে ফেলে কুলদীপ, আর সেটাই পেঁচিয়ে দেয় অনিতা দেবীর গলায়। তারপর মিনিট খানেকের ধস্তাধস্তি, আর তারপরেই চিরদিনের জন্য শান্ত হয়ে যায় অনিতা দেবী। এরপরেও কুলদীপের আশ মেটে না। সে অনিতা দেবীকে ওই অবস্থাতেই ধর্ষণ করে, আর বডিটা ওখানেই ফেলে রেখে চম্পট দেয় রাতের অন্ধকারে। ভাবতে পারছেন একটা মানুষের শৈশব জীবন ঠিক না থাকলে সে সমাজের জন্য কতটা ক্ষতিকর হতে পারে? আসলে কি বলুন তো, শৈশব হলো ভিত। তখন ঠিক যেভাবে বাচ্চাটাকে মানুষ করা হবে, বড় হয়ে তার জীবন তেমনই হবে। বাচ্চা প্রসব করলেই বাবা মা হওয়া যায় না। প্রকৃত বাবা মা তারাই যারা সঠিক পন্থা অবলম্বন করে নিজের সন্তানদের মানুষের মতো মানুষ করে তুলছেন। অতিরিক্ত আদর যেমন খারাপ, ঠিক তেমনি অতিরিক্ত শাসনও খুব একটা ভালো লক্ষণ নয়। বাচ্চারা দুষ্টুমি করবেই, তার জন্য একটা লিমিট অবধি তাদের শাসন করা উচিত। অতিরিক্ত বকাবকি বা মারধর বাচ্চার মানসিক বিকাশের পথে বাধা সৃষ্টি করে। তাই একটা কথাই বলতে চাই, পরিমাণ মতো শাসন এবং আদরে মানুষ করুন সন্তানদের। তাদের বর্তমান ঠিক করতে গিয়ে ভবিষ্যৎ নষ্ট করে দেবেন না। কুলদীপের মতো মানুষ সমাজের জন্য ঠিক যতটা ক্ষতিকর, ততটাই ক্ষতিকর কুলদীপের বাবা এবং সৎ মায়ের মতো মানুষেরাও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সতর্ক থাকবেন। নমস্কার।